হঠাৎ ভীষণ চমকে উঠলাম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার যেন জুতোর ছাপ ফুটে উঠেছে। শব্দটি নয়, ট্রিগারে আঙুল আছে। একটু চাপ দিলেই তোর মুন্ডু উড়ে যাবে। ধ্বংসস্তূপের ভেতর থেকে দৌড়তে থাকলাম। নমস্কার, আমি অরূপ। তোমরা শুনছ বিএসএক্স 2.0। বন্ধুরা, আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করো। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। দেখো, তোমাদের মধ্যে যারা আমাদের চ্যানেলের গল্প শুনছে তাদের মধ্যে 70% কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। তাই বলছি, সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের, যাতে আমাদের চ্যানেলের নতুন গল্প তুমি সবার আগে পাও। ইউটিউবে সাবস্ক্রিপশান বিনামূল্যে, কিন্তু তোমাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের অনেক মোটিভেট করে আমাদের পরের গল্পের জন্য। তাই সাবস্ক্রাইব করো প্লিজ, আর শুনতে থাকো বিএসএক্স 2.0। আজ তোমাদের জন্য লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প আজমগড়ের অশরীরী। আজকের গল্পের প্রধান চরিত্রে কথক, আসলাম, ফকির এবং অশোক রায়। আজকের গল্প পাঠে আমি অরূপ। আজ আমার সঙ্গে রয়েছে নীল, পোস্টার ডিজাইনে নীলেশ। তাহলে শুরু হচ্ছে আজকের আমাদের নিবেদন। লেখক শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প আজমগড়ের অশরীরী। তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশে গঙ্গার ধারের একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকেরা ভিড় করে সেখানে। ধ্বংসস্তূপ দেখে খেয়েই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, পর্যটকের ভিড়ও ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মরশুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার সুখদুলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন আমাকে। সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন, তবে এইসব নিছকই গল্প, আমার গবেষণায় তা কাজে লাগবে না। তবে ওরে একটা কথা অবশ্যই খাঁটি, এ আজমগড়ে সিপাহীদের সঙ্গে এক কাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ির এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর আমি পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সূর্যের পর ওই এলাকায় থাকতে খুব বিপদ হতে পারে। কি বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লঞ্চে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে। গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলা সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাফেজনখানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম খুঁজে পেয়েছিলাম আমি, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ। এটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী
টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে এই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলি স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছু ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম সব কিছুই। এখন দেখছি সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা প্রায় অসম্ভব। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল। যেদিকে তাকায় সেই দিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহই চোখে পড়ে। আমি কোনো প্রকৃতি প্রেমিক নয়, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল আমার চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওগুলো কি ফুল না চাপ চাপ রক্ত। এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষিকা নিবাসের কথা মনে পড়ে গেল। তখন ধরেই নিলাম এলাকার সব পাখি সেখানে গিয়েই জুটেছে। কোথায় সে চর তাও জেনে আসা হয়নি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলিও দেখা যাচ্ছে। কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে সেখানে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা। তার এক হাতে একটা প্রকাণ্ড চিমটে। চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, "আয়, কন হ্যায় তোম?" আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। তারপর বললাম, রেশমা বেগমের ফাঁসির জায়গার তার কবর কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে ভালো বকশিস দেব। ফকির কিন্তু চটে গেলেন। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, "कौन कौन चाहिए तुम्हारा बख्शिश? শিগগির यहाँ से चले जाओ, না হলে বিপদে পড়ে যাবে।" আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি সিপাহী বিদ্রোহদের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তাই দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন আমার দিকে। চিমটেটার ডগা সূক্ষ্ম এবং ধারালো। বেগতিক দেখে আমি সরে এলাম। একটু পরে দূর থেকে দেখলাম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতর কাটছেন। দেখে অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পর ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো আমার। ওখানে অনুসরণ করার সাহস হলো না, শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে এলাম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনা চারেক বোর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি এখনও বাইরে থেকে ফেরেনি। পরিচারক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বললাম। আসলাম খান একটু হেসে বলল, ও তো পাগল বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে, সেখানেই থাকে।
একেবারে পাগল। খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে। শহরের রাস্তায় বসে সাপ-সাপন্ত করে। তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে। আবার খেতে দিলেও তাকে সাপ-সাপন্ত করতে ছাড়ে না। ওকে কখনো ভয় করবেন না স্যার। শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারবো। দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়। একেবারে শেয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গলে লুকিয়ে পড়বে। আসলামের কাছে একথা শুনে আশ্বস্ত হয়েছিলাম। তাই খাওয়া দাওয়ার পর ঘণ্টাটা বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেলাম। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন, সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেলাম। দুধারে ঝোপঝাড় আর পাথর। আঁকা বাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালাম। সামনে একটা কাঠের বেড়া। বেড়াতে একটা ফলক আঁটা আছে। তাতে ইংরাজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট্ট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদাজ্ঞার নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওই দিকটা দেখতে পেলাম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটা তারের বেড়াটাও চোখে পড়ল। এইবার বুঝতে পারলাম ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরে চললাম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় তখন লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললাম। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে গেলাম লাল রাস্তাটায়। কিন্তু সংকীর্ণ রাস্তাটায় লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। একটু প্যান্ট গুটিয়ে নিতে হলো তাই। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ ভীষণ চমকে উঠলাম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার যেন জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলাম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো এক অশরীরই আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট, কিন্তু সে চোখের ভুল কিনা জানার জন্য আরও একবার দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলাম। আবার সামনে ঠিক একই দূরত্বে সেই অশরীরীর জুতোর ছাপ স্পষ্ট ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষ বেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধবুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরের পাশ দিয়ে বেরিয়ে এলাম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে দৌড়তে থাকলাম। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলাম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলাম তার মনে পড়ে না।
জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে আমি গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটেনি বা ঘটতে দেখিনি। হোটেলের লঞ্চে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললাম। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করছিলাম। এমন সময় দেখি লঞ্চের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। লোকটির পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুঁতকুঁতে। এরকম চেহারার মানুষ দেখলে ভীষণ অস্বস্তি জাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লঞ্চে এসে কারোর জন্য অপেক্ষা করছেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর স্পষ্ট বাংলায় বলে উঠলেন। আপনি বাঙালি? বললাম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন। আমি কিন্তু মশাই ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয়টা পেলে খুশি হতাম। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম, তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে বলে উঠলেন, কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কী ছিল তা আমার নখদর্পণে। আমার ছোটবেলায় সব কিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। এসব কাহিনী অবশ্য ম্যানেজারের কাছে আমি আগেই শুনেছি। ওয়েটার কফি দিয়ে গেল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসার কথা, তার জন্যই অপেক্ষা করে অস্থির। 6টা বেজে গেল, সে এলো না। কাজে ধরে নিচ্ছি আর সে আসবে না। না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে যে কি আনন্দ পেলাম বোঝাতে পারবো না আপনাকে। তা আপনি হোটেলে থাকবেন কেন? খামোখা এক গাদা টাকা খরচ। বরং আপনি আমার অতিথি হন না। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলে মেয়েও খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরের সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি, তা অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না। অশোকবাবু অবশ্য ঘটনাটা শুনে হেসে উড়িয়ে দিলেন। বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভিতরে ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কখনো কিছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগলা ফকির থাকে। আমাকে দেখলে সে লেজ গুটিয়ে পালায়। তাকে নিশ্চয়ই দেখেছেন। বললাম, হ্যাঁ, ফকিরকে আমি দুপুরবেলা স্নান করতে দেখেছিলাম। আমাকেও সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন, পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরেই চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগলা ফকিরের বাড়িতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে ব্যাটা ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়েছে। অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লঞ্চে, কেউ বা ডাইনিং রুমে চা বা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্নার রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপরে লাল রাস্তায় যাব। আমার কাছে টর্চ আছে। আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব। উঠে পড়ুন, উঠে পড়ুন। একটু অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর মনে হলো এই বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত আমার ভয়টুকু কেটে গেল। কেল্লাবাড়ির এলাকায় ঢুকে গঙ্গার ধারের একটা পাথরের ওপর আমরা পরপর বসলাম।
অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতায় যাওয়া হয়নি। বাকি কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিত। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপের দেখার কথা বললেন, ওটা চোখের ভুল। তবে ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল দিয়ে ভয় দেখানোর জন্যই ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও হতে পারে পুরো ধুলোর তুলো লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তার ওপর আবার আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে যেত। স্যার ম্যাজিক। চলুন পরীক্ষা করা যাক। অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন। একটু দ্বিধার সঙ্গে বললাম, কিন্তু আমি সত্যিই জুতোর ছাপ দেখেছিলাম। আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না। বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রাপ করা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরেই দেখলাম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছাকাছি এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, কোনো ভুতুরে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? বললাম, এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটল তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বলে উঠলেন, শব্দটি নয়, ট্রিগারে আঙুল আছে। একটু চাপ দিলেই তোর মুন্ডু উড়ে যাবে। আগে ক্যামেরাটা দে। হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ আর মানি ব্যাগটা বের কর। মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডারের পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন, এতক্ষণে তার মর্ম বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললাম, দয়া করে এটা নেবেন না। মানি ব্যাগে 1000 টাকা আছে, তা নিন। ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা অনেক ফিল্মের ছবি আছে। দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে, প্লিজ। অশোকবাবু রূপী গুন্ডাটা আগ্নেয়াস্ত্র নলটা আমার কানের নিচে আরও জোরে চেপে ধরল। তারপর হিসহিসে কণ্ঠে বলে উঠল, চুপ শিগগির। আর একটা কথা বললে তোর লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতে পারবে না। কারণ তোর লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো। চোরাবালিতে তোর মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি, সব তলিয়ে যাবে। বলেই সে ধমক দিল। আব্বে জলদি কর। এতক্ষণে আমার ভুল ভাঙল। লোকটার মাতৃভাষা বাংলা নয়। তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম। তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাত করে একটা প্রচণ্ড শব্দ হলো। তারপর দেখলাম দুর্বৃত্তটার হাতে যন্ত্রটা ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো। এ এক বিস্ময়কর ঘটনা। কোনো অশরীরী অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হয়ে পড়ছে, একবার উপর হচ্ছে,
হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপরে সেই প্রচণ্ড শব্দ এবং তার মোহর মোহর আর্তনাদ শুনতে পাচ্ছি। লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে সেখানে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটার ক্রমাগত গড়িয়ে পড়ছে এদিক ওদিক এবং তার গলা থেকে ঘুঘুর শব্দ বের হচ্ছে। অশরীরের চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠেছে। লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে এবার। তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এলাম কালো পাথরের পাশ দিয়ে। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে গেলাম। কেল্লা বাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললাম। না, কাউকে এইসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না ভেবে কাউকে বলিনি। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিলাম ঘুরে ঘুরে খুব ক্লান্ত, তাই খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেডটি আনলো। তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর, তাই বলা উচিত বলে মনে হলো আপনাকে। বললাম, কি সুখবর আসলাম? সে বলল, আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল স্যার, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে নাকি সে আপনার সঙ্গে কথা বলছিল। ওই আমাদের ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে তখন সাবধান করার সুযোগ পায়নি। কিন্তু সুখবরটা কি? কাল্লু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লা বাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে স্যার। পাগলা ফকির খুব ভোরেই সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তলার টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? না স্যার, তবে সে উর্দু, ইংরাজি, হিন্দি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলায় কেটেছিল, স্কুলেও পড়েছিল, তাই বাংলাও বলতে পারত। আজমগড়েও বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ ধরতো তাকে চেনা কঠিন ছিল স্যার। কাল্লুর লাশকে পুলিশ নিয়ে গেছে আসলাম? শুনলাম একটু আগে নাকি তাকে মর্গে নিয়ে গেছে। কাল্লুর সারা শরীর নাকি স্যার রক্তে লাল হয়েছিল। ব্রেকফাস্টের পর 9:30টায় আমি আবার সাহস করে কেল্লা বাড়িতে গেলাম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরের জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামকারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালাম। এইবার নির্ভয় সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলোয় ভরা রাস্তাটায় পৌঁছলাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতরে সার সার কয়েকটা কবর দেখলাম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলাম। সেই কবরের শিয়রে একটা রক্ত কবরের গাছ। কবরে লাল ফুল ঝরে পড়ে আছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম। আরবিতে 3টে হরফ চেনা মাত্রই বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর। তার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় একটা কথা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই
আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করছিল। সেই রেশমা বেগমের আত্মায় কি দুর্বৃত্ত কাল্লোকে চাবুক মেরে রক্তাক্ত করে দিয়েছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গাছ থেকে গুচ্ছ ডাল ভেঙে বিদ্রোহিণীর কবরে রেখে মাথা ঠেকালাম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলাম। মনে মনে বললাম, প্রথম স্বাধীনতা যুগের নায়িকা বীরঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্টহাসি হেসে সে বলল, बाबूजी, आपके ऊपर रेशमा बेटी बहुत खुश हुआ, तो आप तुरंत यहाँ से चले जाइए। रेशमा बेटी को अब अकेले रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई है, बहुत दुख के साथ उसको मरना पड़ा। हमारी बिटिया को आप जाइए बाबूजी, जाइए यहाँ से, उसका अकेला रहने दीजिए, जाइए। তখনই নিঝুম কবরখানা ছেড়ে চলে এলাম। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনে থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকেও বলিনি। এখন আমি বৃদ্ধ, হুঁ, মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করে লিখে ফেললাম। তবে আজমগড়ের অশরীরীর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি কিন্তু নিরুত্তরই থাকব, কারণ অশরীরীর উপস্থিতি শুধু বোঝা যায়, বোঝানো যায় না। শুনছিলে আজমগড়ের অশরীরী, রচনা শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজ। আজকের গল্পে অশোক রায় এবং পোস্টার ডিজাইনে নীলেশ, গল্প পাঠে আসলাম ফকির এবং পর্ব পরিচালনায় আমি অরূপ। তাহলে এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বিভিন্ন জায়গায় নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও আমাদের গল্প উপভোগ করতে পারে। তাহলে আজকের মতো বিদায়। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তাহলে এখনকার মতো বিদায়। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো BSX 2.0। বিদায়, শুভরাত্রি।